বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আবার বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। ডক্টর ইউনূস নীরবে নিভৃতে কিছু কাজ করে ফেলেছেন। কথা কম কাজ বেশি, সম্ভবত এটাই তার নীতি। রাজনৈতিক ব্যক্তিদের মতো বাগাড়ম্বর তিনি করেননি, এই করে ফেলবো সেই করে ফেলবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই জাতীয় কোনো কথা তিনি বলেননি। কিন্তু আমরা এখন এসে দেখছি প্রায় শেষ মুহূর্তে এসে যে ডক্টর ইউনূস তিনি যা যা বলেছিলেন সেই কাজগুলো মোটামুটি সবই তিনি গুছিয়ে এনেছেন। তার আরেকটি প্রমাণ হচ্ছে গুম কমিশনের চার্জশিট। যদি এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো কিছু থাকে তাহলে সেটি হচ্ছে এই গুম কমিশনের চার্জশিট তৈরি করা, তদন্ত করা। এই তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্তটি সম্পন্ন করেছে সেটির যত বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, আমরা এর আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালের চ্যালেঞ্জগুলো দেখেছি, তাদের সময়সীমা লেগেছে কতটুকু দেখেছি। তাদের মধ্যে যেহেতু তাদেরকে ওইটি একটি সাজানো প্রক্রিয়া সাজাতে হয়েছে, তাদের অনেক কিছু করতে হয়েছে, কিন্তু এই তদন্ত কমিশন যেহেতু তারা সত্যটা জানতো, কিন্তু সেই সত্য রিভিল করার মতো, প্রমাণ করার মতো সমস্ত তথ্য উপাত্ত প্রমাণ অপরাধীরা নিশ্চিহ্ন করে ফেলেছিল। কিন্তু এই নিশ্চিহ্ন করার পরও যেহেতু সত্যটা মানুষ জানতো এবং কমিশন জানতো, যে কারণে তারা শেষ পর্যন্ত কিছু সত্য উদ্ঘাটন করে ফেলেছে। 1800 মানুষ গুম হয়েছে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে তারা এরই মধ্যে প্রায় 250 জনের গুমের সত্যতা এবং কারা এই গুমগুলো করেছে, কারা জড়িত, এগুলো বের করে ফেলেছে। এমনকি গুমের সঙ্গে যারা জড়িত ছিল সেই সেন্সিটিভ স্পর্শকাতর সেনা সদস্য, সেনাবাহিনীর অফিসাররা পর্যন্ত এই কমিশনের তদন্ত রিপোর্টে, চার্জশিটে উঠে এসেছে। অনেকেই এটা নিয়ে দোলাচলে ভুগছিল যে সেনা সদস্যরা যে জড়িত তাদের বিচার করা সম্ভব হবে কিনা, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম সেটিরও একটি সুন্দর সুরাহা হয়ে গেছে। আইএসপিআর পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালত যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে এক্সিকিউট করব। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আবার বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং তারা আদালতের সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চার্জশিটে যাদের নাম আছে, অপরাধের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদেরকে ক্লোজ করেছে। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরোয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং তাদের সংখ্যাটা কিন্তু অল্প নয়। ইতিমধ্যেই তারা 14 জনকে ক্লোজ করেছে, আর একজনকে এখনো তার রেসপন্স এখনো পাওয়া যায়নি। মোট 25 জনের মধ্যে 14 জনই, 15 জনই বর্তমান কর্মরত, 9 জন সাবেক আর একজন এলপিআর। এই যে সেনা সদস্য, সেনা কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং সেনাবাহিনী এই জড়িত থাকার বিষয়টিকে আড়াল করেননি, বরং তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য প্রস্তুত হয়েছেন, ক্লোজ করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। এটি আসলে একটি ঐতিহাসিক ঘটনা। প্রথমে কি ঘটেছিল আমরা সেই ঘটনাটা নাবিলা ইদ্রিসের কাছে জানতে পারি। বলে জানতামই না তো যে গুম হয়েছে, আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কি হয়েছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে? এটা তো লজিক্যাল না, এটাই যে চিন্তা করে তা না।
এরকম আসলে অনেক কেস আছে। মানে আমরা তখন ওই ক্লাস্টারটা আবার 4 জন আছে যারা আমরা মোটামুটি শিওর ওখানে মারা গেছে। তো ওই 4 জনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল না। আমরা তারপরে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছি, এবং খোঁজাটা যথেষ্ট কঠিন, কারণ আমাদের কাছে জাস্ট একটা নাম থাকে বা কিছু থাকে, খুঁজে খুঁজে বের করেছি। সো এই কারণে আমরা বলছি যে অ্যাকচুয়াল নাম্বার আসলে অনেক হাই, যেটা মানে গেস্টিমেটের উপরে আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের কাছে নেই। গুম কমিশনের এই রহস্য মুছে ফেলার জন্য, আড়াল করার জন্য এমন কোনো ব্যবস্থা নেই যে তারা করেনি, এর সঙ্গে যারা জড়িত সেই অপরাধে করেনি। আমরা বলতে পারবো না যেটা সেনাবাহিনী করেছে, কারণ সেনাবাহিনী এটার সাথে জড়িত নয়। এটার সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তি, সেনা সদস্যদের, সেনা অফিসারদের কতিপয় ব্যক্তি, যাদেরকে স্পেশাল মিশন দেওয়া হয়েছিল, বিভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছিল, র্যাবের দায়িত্ব, ডিজিএফ এর দায়িত্ব, ডিবির দায়িত্ব বা অন্যান্য যে কোনো দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছিল সেনা কর্মকর্তাদেরকে, ঠিক তারা এই কাজগুলো করেছেন। নাবিলা ইদ্রিস এত নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস বর্ণনা করেছেন যে মানুষের কাছে এখন বিষয়টা একেবারে পানির মতো স্বচ্ছ হয়ে উঠেছে। নাবিলা ইদ্রিস যখন কাজ করতে শুরু করেছিলেন, তারা যখন এই গুম কমিশন যখন কাজ শুরু করে, নূর খান, নাবিলা ইদ্রিস এবং অন্যান্যরা, তখন তাদের হাতে আসলে কোনো ক্লুই ছিল না, কারণ ঘটনাগুলো এত পূর্বের কিছু ঘটনা ছিল যেগুলোর কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, হার্ড ডিস্কগুলো, কম্পিউটারের হার্ড ডিস্কগুলো ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ তথ্য মুছে ফেলার জন্য যত রকমের পদ্ধতি আছে তারা করেছিল। এবং আয়না ঘরগুলোকে রিনোভেট করে এমন একটা শেপ তৈরি করা হয়েছে যে চেনাও যায় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আয়না ঘরে ছিলেন ব্যারিস্টার আরমান। তার বর্ণনা অনুযায়ী জানা গেছে যে সে আয়না ঘরের টাইলস দেওয়া ছিল। এরা এই আয়না ঘরের লোকেশন মুছে ফেলার জন্য, চিহ্ন মুছে ফেলার জন্য সেই টাইলস গুলো ভেঙে ফেলেছে। যখন আরমানকে সেখানে নিয়ে যাওয়া হলো, তখন দেখা গেছে সেখানে কোনো টাইলস নেই। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জেগেছিল, যেহেতু টাইলস নেই তাহলে বোধহয় এটা আয়নাঘর না। কিন্তু যারা তদন্ত করেছেন তারা এতটা স্বচ্ছতার সাথে এবং নিখুঁতভাবে তদন্ত করেছেন যে সিঁড়ির উপরের অংশ থেকে টাইলসের যে চিহ্ন পেয়েছেন সেই ক্লু ধরে তারা শেষ পর্যন্ত অপরাধীদেরকে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছেন। অপরাধীরা বারবার অপরাধীদের নাম আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু গুম কমিশন, এই নাবিলা ইদ্রিসরা, নূর খানরা কিন্তু তাদের পেছনে লেগেছিলেন। তারা ক্ষমতায় কম হলেও আইনের কারণে তারা এই কাজটি করতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আমার একটা তদন্ত রিপোর্ট, প্রতিবেদন বের হয়েছে যে এটাকে আর অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার, যারা জড়িত তাদেরকে ক্লোজ করা হয়েছে এবং সেনাবাহিনীও এই বিচারে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই যে একটা ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ঘটনা বাংলাদেশে ঘটেছিল, এইটা ছিল শেখ হাসিনার সাম্রাজ্যকে, তার ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা মিশন। এই গুমের ভেতরে এমন এমন লোকদেরকে ধরে নিয়ে আসা হয়েছে যাদের কোনো ধরনের মামলা নেই, অপরাধের তালিকা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে ভয় ভীতি জিয়ে রাখা এবং মানুষকে সবসময় একটা ট্রমার মধ্যে ফেলে রাখা, মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা। কেউ যেন এই সরকারের বিরুদ্ধে টু শব্দ করতে না পারে, সে যেই হোক। এমনকি সেনাবাহিনীর সদস্যরা তাদের দলের সদস্যদেরকে, জুনিয়ররা সিনিয়রদেরকে পর্যন্ত আটক করে নিয়ে গেছে, গুম করে নিয়ে গেছে। চিন্তা করা যায়, যেখানে সেনাবাহিনীর মতো একটা সুশৃঙ্খল বাহিনী যাদের জুনিয়ররা সিনিয়রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, গুম করে নিয়ে যায়, বাংলাদেশকে এমন একটা অরাজকতার রাজ্যে পৌঁছে দিয়েছিল শেখ হাসিনা। এবং তাকে সহযোগিতা করেছে এরকম কিছু উচ্চাকাঙ্ক্ষী সেনা অফিসার। আমরা এদের বিচার দেখতে পাবো আশা করছি। কিন্তু এখনো প্রশ্ন হচ্ছে, যারা ধরাছোঁয়ার বাইরে আছে, আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা এবং আরো যত বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে আছেন, তাদের আসলে কি হবে? গুম কমিশন যেভাবে স্বচ্ছতার মাধ্যমে এবং তাদের ডকুমেন্টেশন গুলো তারা এমনভাবে উপস্থাপন করেছেন এবং সংগ্রহ করেছেন যে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের মাধ্যমে এই অপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব এবং বিচার কাজ পুরোপুরি সম্পন্ন করাও সম্ভব, কয়েকজনের এক্সিকিউট করে দেওয়াও সম্ভব, অর্থাৎ কাউকে কাউকে ফাঁসি দেওয়াও সম্ভব। কিন্তু কথা হচ্ছে,
তার জন্য আরো যে প্রসেসগুলো আছে সেই প্রসেস সম্পন্ন করার মতো সময় এই সরকার পাবে কিনা। কি এমন হতো যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হতো? কি এমন হতো যদি এই সরকারকে এই বিচারগুলো শেষ করার সুযোগ দেওয়া হতো? কিন্তু না, এটা এই সরকারকে দেয়া হবে না। একটা দল নির্বাচনের জন্য এতটা মরিয়া হয়ে গেছে, এবং এই দল আসলে নির্বাচনের জন্য মরিয়া হয়েছে বিষয়টা এমন নয়। যদি মরিয়া হতো তাহলে ঈদের পর আন্দোলন ঘোষণা দিত না। এই 15 বছর তারা শুধু ঈদের পর আন্দোলন করবেন ঘোষণা দিয়ে গেছেন। এই 15 বছর তো তারা অপেক্ষা করতেন না। তারা তো ক্ষমতার পট পরিবর্তনের জন্য জীবন দিতেন। একটা বালি ট্রাক সরানোর জন্য তারা কেউ জীবন দেননি, সরাতে পারেন নাই। কিন্তু আজকে তারা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে গেছেন। যে কারণে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই বিচারের এক্সিকিউশন আটকানোর জন্যই তারা এই নির্বাচনটাকে এত ত্বরান্বিত করেছে। যদি এই বিচার না হয় তাহলে কি এই বিচার আর কখনো হবে? এই সরকারের আমলে যদি কারো এক্সিকিউশন সম্পূর্ণ না হয়, তাহলে কি আর কোনো রাজনৈতিক সরকারের আমলে এর এক্সিকিউশন হতে পারে? বিশেষ করে যাদেরকে আমরা ভাবছি ক্ষমতায় আসবে, সেই বিএনপির হাতে কি এর এক্সিকিউশন হবে? আমি নিশ্চয়তা দিচ্ছি হবে না। কেন হবে না? তারেক রহমান সম্পর্কে, কোকো সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে, বিএনপির অন্যান্য রাজনৈতিক নেতাদের সম্পর্কে যত কথা আমরা শুনেছি, যত দুর্নীতির অভিযোগ, যত মামলা ছিল, কোনোটাতে কেউ সাজা পেয়েছে? কিচ্ছু হয়েছে তাদের? 21শে গ্রেনেড হামলা নিয়ে শেখ হাসিনা অনেক রাজনীতি করেছে। 21শে গ্রেনেড হামলায় জড়িত কারা? সে জড়িতদেরকে কি এক্সিকিউশন করে গেছে? শুধুমাত্র যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের কয়েকজন নেতাকে ভারতীয় এজেন্ডার কারণে ফাঁসি দিয়ে গেছে। কিন্তু বাকি কোনো দুর্নীতিবাজের শাস্তি, কিংবা আরো যারা খুন খারাপিগুলো করেছে, হাজার হাজার খুনের যে মামলাগুলো ছিল, সেগুলোতে কি কারো শাস্তি হয়েছে? সে বিএনপি হোক আর আওয়ামী লীগ জামাত হোক। খুন খারাপির সঙ্গে জামাতের কেউ জড়িত ছিল না, অতএব তাদের হওয়া বা দুর্নীতির সাথে তারা কেউ জড়িত ছিল না, তাদের এক্সিকিউশনের প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির যে নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনা এত রাজনীতি করেছে, এত অপবাদ দিয়েছে, এত কথা বলেছে, কিংবা আমরাও দেখেছি যে খাম্বা চুরি বা হাওয়া ভবনের দুর্নীতি, কোনোটার কি কোনো বিচার হয়েছে? কোন রাজনৈতিক সরকার কি অপর কোন রাজনৈতিক দলের বিচার আসলে করেছে? যদি করতো বাংলাদেশের অবস্থা কি এরকম হতো? তারা তো দুর্নীতির সাথে আপোষ করে যে তোরা দুর্নীতি করেছিস 2 লাখ কোটি টাকা, ঠিক আছে 1 লাখ কোটি টাকা তোরা আমাকে দে, বাকি 1 লাখ কোটি টাকা তোরা খা। দুর্নীতিবাজদেরকে পুনর্বাসনের সুযোগ করে দেয়। এই বিচারের ক্ষেত্রেও কারো এক্সিকিউশন হবে না যদি এই সরকার করে দিয়ে যেতে না পারে। আমি চ্যালেঞ্জ দিলাম। এই কারণে এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রাইম সাসপেক্ট বা প্রাইম যে অপরাধীরা ছিল এই গুমের নির্যাতনের সঙ্গে, গুমের মতো এত ভয়ঙ্কর একটা অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, যারা বাংলাদেশের আইনকে ধুলায় মিশিয়ে দিয়েছে, আদালতকে একেবারে থোড়াই কেয়ার করেছে, নিজেদের মতো ইচ্ছে মতো এই আইন আদালতকে সাজিয়ে নিয়ে তারপরে এরকম একটি গুমের কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই কোনো না কোনো শাস্তির মুখোমুখি হতে হবে। শাস্তির মুখোমুখি করা ছাড়া যদি সরকার চলে যায়, বিদায় নেয়, নির্বাচন হয়, তাহলে আমরা কোনোভাবে আশা করতে পারি না এই অপরাধীদের বিচার হবে। আর যদি এই অপরাধীদের বিচার না হয়, তারা পরের দিনে উল্লাস প্রকাশ শুরু করবে। অন্যরাও আবার অপরাধ করে বলবে যে ঠিক আছে আমরাও অপরাধ করলাম, তোরা আমাদেরকে বাঁচিয়ে দিস। এবং এটি তাদের চুক্তি থাকে সবসময়। সে কারণে আমরা দেখি না কোনো রাজনৈতিক সরকার তাদেরকে অপদস্থ করে, চোর বলে, দুর্নীতিবাজ বলে, কিন্তু শাস্তি দেয় না। তারা একে অপরকে শেল্টার দেয়। ওবায়দুল কাদের তো ডাইরেক্ট বলছে মির্জা ফখরুলের ঠাকুরগার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। এক দল আরেক দলের কাছে আশ্রয় নেয়, এখন আবার সেই মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তাদের রাজনৈতিক পুনর্বাসনের কথা বলে, মবের বিরুদ্ধে কথা বলে। সেই শেখ মুজিবের পক্ষে রিজভি কথা বলে। আওয়ামী লীগের লোকদেরকে বিএনপিতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ার সুযোগ করে দিয়েছে। এই যে রাজনৈতিক পুনর্বাসন হয়, এটা তো রাজনৈতিক পুনর্বাসন, এটা তো অপরাধীদের পুনর্বাসন হচ্ছে। তাহলে সারা জীবন শুধু জনগণ জীবন দিবে আর নেতারা উপরে উপরে দেখাবে যে হ্যাঁ তারা একে অপরের শত্রু, কিন্তু ভিতরে ভিতরে তারা একে অপরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। বাংলাদেশে 4 বছর পর পর অন্তত একজন করে এরকম ইউনূস সরকার কিংবা ফখরুদ্দিন সরকার আসা দরকার,
যারা জনগণের হয়ে কথা বলবে, যারা জনগণের হয়ে অপরাধীদের বিচার করবে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের বিচার করবে না। তারা যত বড় অপরাধের সাথে সামিল থাকুক, করবে না, এবং সেটা করবে না যাতে তারা যদি কোনো অপরাধ করে ফেলে তাদের জন্য কোনো শাস্তি না হয়। জামাতের অপরাধের বিচার হয়েছে কারণ জামাত ক্ষমতায় আসবে না, এটা আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারত তাদেরকে নিশ্চয়তা দিয়েছিল এবং ভারত তাদেরকে বাধ্য করেছে এ বিচার করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য। অতএব এই সরকারকে এই বিচার কমপ্লিট করা পর্যন্ত স্টে করতে দেওয়া উচিত, অথবা তাদেরকে লিখিত থাকতে হবে। লিখিত হলেও মানবে না, কারণ বহু মুসলিকা দিয়ে যারা লন্ডন গেছে তারা আবার রাজনীতিতে অংশ নিচ্ছে, প্রভাব বিস্তার করছে। এগুলো আসলে লিখিত বা কথা দিয়ে কথা না রাখাটা রাজনীতিবিদদের প্রধান বৈশিষ্ট্য। আইন আদালতকে কিভাবে এরা নষ্ট করেছে দেখেন। নাবিলা ইদ্রিস এবং অন্যান্যরা তাদের ভিডিওতে বর্ণনাগুলো খুব সুন্দরভাবে দিয়েছেন যে যাকে আহত করা হচ্ছে, মারপিট করা হচ্ছে, 164 ধারায় জবানবন্দি নেওয়া হচ্ছে জোর করে, সেই লোকটা সর্বশেষ আশা করেছে যে অন্তত বিচারক তার প্রতি সুবিচারটা করবে, যে একজন ম্যাজিস্ট্রেট হলেও ভালো দিকে থাকবে। কিন্তু তারা না, তাদের বাছাই করা ম্যাজিস্ট্রেটের কাছে এদেরকে উত্থাপন করতো এবং সেই ম্যাজিস্ট্রেট উল্টা আরো বেশি নির্যাতনের জন্য পরামর্শ দিত। বলতো যে তোমরা কি এমন নির্যাতন করছো যে যার কারণে এখন পর্যন্ত জবানবন্দি আদায় করতে পারো নাই। এরপরে সে দাঁড়ায় কথা বলতেছে, তাহলে কি করছো তোমরা? এইভাবে কি কথা আদায় করা যায়? অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে কিনা আইনকে রক্ষা করবে, যে কিনা ভিকটিমকে রক্ষা করবে, এমনকি যদি অপরাধীও হয়, রায় দেওয়ার আগ পর্যন্ত কোনো অধিকার নেই তার উপর টর্চার করা। সেই ম্যাজিস্ট্রেট তাকে পুলিশকে বলছে, কি অত্যাচার করেছেন আপনাদের, এতে তো কিছু হয় নাই, এরা তো দাঁড়ায় কথা বলতেছে। অর্থাৎ তোমরা যেভাবে পারো, পুরো একটা প্যাকেজ ছিল। নাবিল ইদ্রিস বলে যে পুরো একটা প্যাকেজ ছিল। তাদের বিচারক কে হবেন, তাদের আইনজীবী কে হবেন, তাদের খুনি কে হবেন, কে গুলি করবে, কোথায় গুলি করবে, কিভাবে গুলি করবে, একটা গুলির বিনিময়ে কত পাবে, কাকে কাকে মেরে ফেলা হবে, কাকে মেরে ফেলা হবে না, শুধু গুম করে রাখা হবে, কাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, এগুলো সবকিছু তাদের প্যাকেজ ছিল। আরো একটা ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এই গুমের তথ্য থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এই ডিসঅ্যাপিয়ারেন্সদেরকে কাউকে কাউকে ভারতে পাচার করা হতো। ভারতে গিয়ে সেটা ভারতের আইনের উপর তুলে দেওয়া হতো, আবার প্রয়োজনে তাদেরকে ফিরিয়ে আনা হতো। বিশাব আলী বিশাব আলীর ভাইকে আমরা দেখলাম যে সেখান থেকে ভারতে পাওয়া গেছে, ঠিক একইভাবে বর্ডার দিয়ে পার করা হতো এবং তারাও আবার কিছু বাংলাদেশে পাঠাতো। অর্থাৎ বাংলাদেশের এই অব্যবস্থাপনার জন্য, আইন আদালতকে ব্যবহার করে কিংবা গুম খুনের এই নির্যাতন চালানোর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ইন্ডিয়া, ভারত সরকার। তাদের মধ্যে এই ধরনের গোপন চুক্তি ছিল যেটার কোনো লিগ্যাল ফ্রেম ছিল না, যে ঠিক আছে তোরাও কিছু দিবি আমরাও কিছু দিব, আনা নেওয়া করবো। ওরা ওদের অপরাধীদের পাঠাইতো, বাংলাদেশের অপরাধীদেরকে ভারতে পাঠানো হইতো, মিষ্টি বিতরণ করা হইতো, মিষ্টির প্যাকেট সহ দেওয়া হতো। কি উল্লাসের ব্যাপার! এদেরকে যখন অত্যাচার করা হতো গান বাজানো হতো, জোরে জোরে গান বাজানো হতো আর উল্লাস করা হতো। এক একটা হত্যাকাণ্ডের বর্ণনা এত রোমহর্ষক যেটা আসলে মেনে নেওয়া যায় না। যদি কোনো মানুষ তার মধ্যে মিনিমাম মানবিকতা থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে তার উচিত এই বিচারটা সম্পন্ন হওয়ার সুযোগ দেওয়া, এই বিচারের পক্ষে অবস্থান নেওয়া। সারা জীবন শুধু রাজনীতির নামে এই অপরাধ নীতি চর্চা না করে সাধারণ জনগণের জন্য রাজনীতি করা উচিত। ক্ষমতায় আসার রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের কল্যাণের জন্য কিছু রাজনীতি অন্তত এখন উপস্থাপন করা উচিত। এই সুযোগে যদি জনগণের রাজনীতি ফিরে না আসতে পারে, আবার হয়তো 20-25 বছর জনগণের রাজনীতি হারিয়ে যাবে। গত 50 বছরে আমরা জনগণের রাজনীতি দেখতে পাইনি, আরো কত 50 বছর অপেক্ষা করতে আমরা জানি না। এই কারণে এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই গুম হত্যার মামলাগুলো এবং রাজনৈতিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আইন আদালতের সংস্কার, এই কাজগুলো আপনারা কমপ্লিট না করে বিদায় নেবেন না। ডক্টর ইউনূসকে ধন্যবাদ, তিনি ঠান্ডা মাথায় আজকে পর্যন্ত এই রাষ্ট্রের আইন ব্যবস্থাকে পৌঁছে দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল সাহেবকে ধন্যবাদ, গুম কমিশনের নাবিলা ইদ্রিসকে ধন্যবাদ, নূর সাহেবকে ধন্যবাদ, আরো যারা এর পেছনে শ্রম দিয়েছেন প্রত্যেককে আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
কিন্তু আপনারা এটা প্রমাণ করে দিয়ে যান, অপরাধী যত বড় কেউ হোক, যত বড় বাহিনীর সদস্য হোক, পাপ বাপরেও ছাড়ে না। এটা আপনারা যদি প্রমাণ করে দিয়ে যেতে পারেন, আগামীতে মানুষ অপরাধ করার পরে ভাববে যে ভারত কেন, ভারতের বাপ কেন, পৃথিবীর কেউ কোনো অপরাধীকে বাঁচাতে পারবে না। কোনো না কোনো সময় তাদের অপরাধের শাস্তি হবেই। তাদের মধ্যে, তাদের মনে, মানুষের মনে এই ভীতিটা, এই সতর্কতাটা তৈরি করে দিয়েছেন। একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, গুমের চার্জশিট পাওয়া গেছে এবং যারা অপরাধী ছিল তাদেরকে শনাক্ত করা গেছে। তবে এখনো যে সমস্ত অপরাধের ডাটা পুনরুদ্ধার করা যায়নি, যে সমস্ত ডাটা পুড়ে ফেলা হয়েছে, এই অপরাধীদের শাস্তির মধ্য দিয়ে অন্তত প্রতীকী একটা বিচার সেটা হবে এবং এদের জবানবন্দি আদায়ের মাধ্যমে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল সেই অপরাধীদের তালিকা পাওয়া যাবে। কিন্তু তার জন্য এই সরকারকে সময় দিতে হবে। জনগণকে বলবো, সাধারণ মানুষকে বলবো, এই সরকারকে সময় দেওয়ার জন্য, এই সরকারকে অপরাধীদের এক্সিকিউট করার জন্য, একটি সুন্দর বিচার করার জন্য, আইন ও আদালতকে তার জায়গায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা লাগে আপনারা দয়া করে এই সরকারকে সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ।